আপুরা, আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এর প্রথম যেই সৃজনশীল প্রশ্নটা রয়েছে সেটা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা এই প্রশ্নের উদ্দীপকটা দেখে নিই। উদ্দীপকে আমরা এখানে পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটাতে দেখানো হচ্ছে চিত্র এ, যেটা সেখানে বলা হচ্ছে এটা হচ্ছে একটা ওষুধ সেবনের ছবি এবং আমরা একটা বাচ্চা মেয়েকে এখানে ওষুধ হাতে নিয়ে, গ্লাস হাতে নিয়ে থাকতে দেখছি। এবং চিত্র বি যেটা, সেখানে দেখানো হচ্ছে যে একটা লোক বা একটা মানুষ সবজি খেতে কীটনাশক ছড়াচ্ছেন। তাহলে এই দুটি চিত্রই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উদ্দীপক। তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাই। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে গবেষণা কি। খতে জানতে চাওয়া হচ্ছে পাকা আম খেতে মিষ্টি লাগে কেন। এবং গতে বলা হচ্ছে উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। এবং ঘতে বলা হচ্ছে উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর যুক্তিসহ লিখো। তাহলে এবার আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের উত্তরে যদি চলে যাই, তাহলে খেয়াল করে দেখো প্রশ্নটা ছিল গবেষণা কি। তো এই গবেষণা সংজ্ঞাটা আমরা বইয়ে সরাসরি পেয়েছি, যেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো একটা কিছু জানার চেষ্টা করাটাই হচ্ছে মূলত গবেষণা। অর্থাৎ এই ধরনের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা চেষ্টা করবে যে তোমাদের বইয়ে যে তথ্যভিত্তিক আলোচনাগুলো রয়েছে সেখান থেকে উত্তর করতে। এছাড়াও তুমি যদি ক কিংবা খতে তুমি যদি যৌক্তিকভাবে বোঝাতে পারো, কিংবা তোমার আলোচনা যদি বইয়ের আলোচনা এবং সেটা সঠিক হয়, তুমি বইয়ের বাইরেও কিছু লিখতে পারো অবশ্যই, কিন্তু সেটা সঠিক হতে হবে, ভুল কিছু লেখা যাবে না। অর্থাৎ তোমার কাজ হচ্ছে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর এমনভাবে লেখা যাতে টিচার সহজে সেটা বুঝতে পারেন। খতে বলা হচ্ছে পাকা আম খেতে মিষ্টি লাগে কেন। এই টপিকটা সরাসরি আমরা বইয়ে আলোচনা দেখে এসেছি এবং তোমাদের খেয়াল আছে কিনা একটু মনে করার চেষ্টা করো যে আম যখন কাঁচা অবস্থায় থাকে তখন সেখানে কি বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে আমরা জানি, এবং সেই জৈব অ্যাসিডদের মধ্যে সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এগুলো হচ্ছে অন্যতম। এবং সেজন্যই কিন্তু তখন কাঁচা আমটা আমাদের খেতে টক লাগে। কিন্তু যখন আমটা পেকে যায়, এই সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড সহ আরও যে অ্যাসিডগুলো থাকে সেগুলো যথাক্রমে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ, ফ্রুক্টোজে পরিণত হয়, যেটা কি খেতে মিষ্টি। এ কারণেই যখন আমটা পেকে যাচ্ছে তখন সেটা মিষ্টি হচ্ছে। অর্থাৎ এই কারণেই আমাদের পাকা আমটা খেতে মিষ্টি লাগে। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই, যেখানে আমাদের উদ্দীপকটার প্রয়োজন রয়েছে। গতে বলা হচ্ছে যে উদ্দীপকের এ নং চিত্রে রসায়ন কিভাবে সম্পর্কিত। অর্থাৎ এই বাচ্চা মেয়েটির ওষুধ সেবনের ছবির সাথে কেমিস্ট্রির সম্পর্কটা মূলত কোথায়। তাহলে প্রথমে আমরা বলার চেষ্টা করব যে এ নং চিত্রটাতে কি প্রকাশ পাচ্ছে। এ নং চিত্রে একটা মেয়ে ওষুধ সেবন করছে, এবং আমরা জানি কি সব ধরনের ওষুধই কোনো না কোনো ধরনের রাসায়নিক যৌগ দিয়ে গঠিত, এবং আমরা যখনই অসুস্থ হয়ে পড়ি তখনই কিন্তু এই রাসায়নিক যৌগ অর্থাৎ ওষুধটাকে সেবন করছি। খুব পরিচিত কিছু উদাহরণ দিয়ে আমি যদি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, আমরা কি জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাই। এই প্যারাসিটামল এক ধরনের রাসায়নিক যৌগ, যার রাসায়নিক নামটা হচ্ছে N4 হাইড্রক্সিফিনাইল ইথানামাইড, যেটা বাংলায় আমি লিখে দিয়েছি যে N4 হাইড্রক্সিফিনাইল ইথানামাইড। এটা হচ্ছে আমাদের প্যারাসিটামলের রাসায়নিক নাম। প্যারাসিটামলটা হচ্ছে বাণিজ্যিক নাম, যেমন আমরা ডেটল, ফিনাইল এগুলো দেখে এসেছি। তো এই প্যারাসিটামলের যে রাসায়নিক নামটা সেটা হচ্ছে এটা। এবং এই প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো কি করে, আমাদের পাকস্থলীতে গিয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়া সম্পন্ন করে, যেটা থেকে আমরা কি জ্বর কিংবা মাথা ব্যথা থেকে মুক্তি পাই। এছাড়া আরও কিছু ধরনের ওষুধ রয়েছে, যেমন প্রচণ্ড মাথা ব্যথা হলে আমরা আইব্রুপ্রোফেন খাই, কিংবা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাই, কিংবা আমাদের বাজারে প্রচলিত টাফনিল জাতীয় যে ওষুধ, টাফনিল যে ওষুধটা, এই ধরনের ওষুধ আমরা কিন্তু খেয়ে থাকি। অর্থাৎ এগুলো কি এক ধরনের প্যারাসিটামল জাতীয় ওষুধ, যেগুলোর মাধ্যমে কি আমাদের মাথা ব্যথাটা দূর হয়। এছাড়াও যদি আমরা আলোচনা করি যে আমরা যে কৃমিনাশক ওষুধ খাই, যেমন অনেকের পরিচিত একটা ওষুধ, কৃমিনাশক ওষুধ রয়েছে অ্যালমেক্স। এই কৃমিনাশক ওষুধ যেগুলো, সেগুলোও কিন্তু রাসায়নিক যৌগ। এছাড়াও বিভিন্ন ধরনের, এই যে ধরো পোলিও, হাম কিংবা জলাতঙ্ক, যক্ষা, ধনুষ্টঙ্কার কিংবা হেপাটাইটিস বি এবং বিভিন্ন ধরনের ভ্যাকসিন, তো এগুলো সবই কিন্তু যেগুলো আমরা ওষুধ হিসেবে সেবন করছি, প্রতিষেধক হিসেবে, তা কোনো না কোনো রাসায়নিক যৌগ দিয়ে গঠিত। এবং বর্তমানে
যেই করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটিও কি এক ধরনের রাসায়নিক পদার্থ, কিংবা করোনাকালীন সময়ে যে ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন রোগীর ক্ষেত্রে সেগুলো সবই ছিল কি বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগ। এছাড়াও আমরা যে অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খাচ্ছি, অর্থাৎ আমাদের অ্যাসিডিটি হলে আমরা যে অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খাই এগুলোও হচ্ছে রসায়নের উপাদান। এবং বিভিন্ন ধরনের ঔষধের মান নিয়ন্ত্রণে বিভিন্ন কিন্তু রাসায়নিক পদ্ধতি ব্যবহৃত হয়, এবং বিভিন্ন রাসায়নিক পরীক্ষার মাধ্যমে ঔষধের যে উপাদানগুলো রয়েছে তার সঠিক একটা পরিমাণ কিংবা তার কার্যকারিতাটা নিশ্চিত করা হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো যে প্রথমের এই চিত্রটা, এই যে ওষুধ সেবনের ছবিটা, এটা কিন্তু সরাসরি রসায়নের সাথে সম্পর্কিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা প্রথমে উদ্দীপককে বোঝার চেষ্টা করব এবং সেই সংশ্লিষ্ট, যেমন আমাদের চ্যাপ্টার 1-এর যেই টপিকগুলো সেগুলো কি সবগুলোই ব্যাখ্যামূলক, এখানে ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম নেই, কিংবা কোনো বেসিক কেমিস্ট্রি নিয়ে আমরা এখানে আলোচনা করি না। এখানে মূলত আমরা কি একটু উপর দিয়ে আলোচনা করি। অর্থাৎ তোমরা চাইলে কিন্তু এখানে এই যে আমি প্যারাসিটামলের যেমন রাসায়নিক নামটা উল্লেখ করেছি এটা তুমি না বললেও কিন্তু পারো, কিন্তু তোমাকে বোঝাতে হবে যে প্যারাসিটামল কিংবা অ্যাসপিরিন জাতীয় কিংবা অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো কি কোনো না কোনোভাবে হচ্ছে রসায়নের উপাদান। অর্থাৎ এইভাবে আমরা ব্যাখ্যাগুলো দেব, কারণ তোমরা এই ধরনের উত্তরগুলোর ক্ষেত্রে বইয়ের তথ্য তো সাহায্য অবশ্যই নেবে। এছাড়াও আমরা কমন সেন্স দিয়ে যে সকল জিনিসপত্রগুলো দেখি, যেমন তোমাদের বইয়ে হয়তো কোথাও প্যারাসিটামল ওষুধের কথা লেখা নেই, কিংবা ধরো যে তোমাদের বইয়ে কোথাও কোনো সাবান কিংবা শ্যাম্পুর উপাদানের কথা লেখা নেই, কিন্তু তুমি হয়তো কোনোভাবে সেটা জানো এবং সঠিকটা জানো, এই সঠিকটা তুমি পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে পারো। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের কোনটির অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। তো আমরা ইতিমধ্যেই জেনে এসেছি প্রথম চিত্রটা অর্থাৎ এ নং চিত্রটা হচ্ছে ওষুধ সেবনের এবং বি নং চিত্রটা হচ্ছে সবজি খেতে কীটনাশক ছিটানোর ছবি। এবং এই দুটি ছবি পর্যালোচনা করলে কিন্তু আমরা বুঝতে পারি অবশ্যই যে এখানে সবজি খেতে অতিরিক্ত কীটনাশক ছিটানোটাই হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা সবজি খেতে যে ধরনের কীটনাশকগুলো ব্যবহার করি তার মধ্যে গ্যামাক্সিন, ডিডিটি, অ্যালড্রিন কিংবা ম্যালাথিয়ন, প্যারাথন এগুলো কি অন্যতম। এবং এই ধরনের যখন কীটনাশকগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলো কি ক্ষতিকর যেই সকল পোকামাকড় রয়েছে তার পাশাপাশি গাছের জন্য যে সকল উপকারী পোকামাকড় রয়েছে সেগুলোকেও কিন্তু মেরে ফেলে। এবং এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করার ফলে আমরা কি দেখতে পাই, আমরা আরও দেখতে পাই যে কীটনাশক পতঙ্গভুক্ত যে প্রাণীগুলো, অতিরিক্ত কীটনাশকটা এই পতঙ্গভুক যে প্রাণী অর্থাৎ সাপ, ব্যাং, বক, এরা কি করে, এরা বিভিন্ন পতঙ্গ খেয়ে বেঁচে থাকে এবং আমাদের ফসলের সুরক্ষা করে। তো এই অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এই সাপ, ব্যাং কিংবা বক ইত্যাদির উপরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। ফলে কি ঘটে, আমাদের যে সবজি ক্ষেতটা রয়েছে সেখানে সামগ্রিক যে বাস্তু সংস্থানটা রয়েছে, অর্থাৎ আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর খাদকের কথা সবাই জানি কম বেশি, যে একটা বাস্তু সংস্থান বা একটা খাদ্য শৃঙ্খল কীভাবে চলে, সেই খাদ্য শৃঙ্খলটা বা বাস্তু সংস্থানটা নষ্ট হয়ে যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন কীটনাশক আমরা ছিটাচ্ছি কোনো একটা জমিতে, সেটা কি করে, বাতাসে মিশে গিয়ে বাতাসটাকে দূষিত করে ফেলে। এবং এই সমস্ত কীটনাশক মিশ্রিত সবজি খেলে কিন্তু আমাদের মানুষের শরীরেও বিভিন্ন ধরনের অসুবিধা, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট, পেট ব্যথা, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এবং এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে এই ধরনের কীটনাশকগুলো কিন্তু মাটিতে মিশে মাটিকেও দূষিত করছে। ফলে কি আমাদের জমির উর্বরতা নষ্ট হচ্ছে, জমি ভালো ফসল দিচ্ছে না। আবার যদি এই কীটনাশক মিশ্রিত পানিগুলো কি পার্শ্ববর্তী যে সকল জলাশয় রয়েছে, পুকুর কিংবা নদী নালা রয়েছে, সেটার সাথে মিশে গিয়ে সেই পানিটাকেও দূষিত করে। ফলে কি ঘটে, ওই পানিতে যে সকল প্রাণীগুলো রয়েছে, যে সকল উদ্ভিদগুলো রয়েছে, তারাও কিন্তু মারা যায়। এবং ওই পানিটা যে মানুষেরা ব্যবহার করে, অর্থাৎ তোমরা অনেকেই জানো যে আমাদের গ্রামে গঞ্জে নদী নালার পানি ব্যবহার করা হয়ে থাকে, পুকুরের পানি ব্যবহার করা হয়ে থাকে দৈনন্দিন কাজে। তাহলে এই ধরনের কীটনাশক মিশ্রিত পানি যদি সেই জলাশয়ে গিয়ে মিশে এবং সেই পানিটা যদি আমরা ব্যবহার করি, সেটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর। এছাড়াও আমরা যদি একটু সংক্ষেপে বলি যে এই কীটনাশক যখন স্প্রে করা হচ্ছে, এর রাসায়নিক যে উপাদানগুলো রয়েছে সেটা কি বাষ্পীভূত হয়ে বাতাসের সাথে মিশে গিয়েও কিন্তু বায়ু দূষণটা ঘটায়, তাই তো। এছাড়াও এই মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী এবং বাতাসে মিশে থাকা কীটনাশক বিভিন্ন চক্রের মাধ্যমে কিন্তু মানুষের শরীরে প্রবেশ করে এবং এই কীটনাশকের ক্ষতিকর প্রভাবগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাহলে আমরা এই প্রশ্নটার আলোচনায় যেটা শিখলাম সেটা হচ্ছে যে উপরের দুটি ছবির মধ্যে অতিরিক্ত ওষুধের সেবনের ব্যবহার, হ্যাঁ অতিরিক্ত
ওষুধের ব্যবহার অবশ্যই মানবদেহের জন্য বা প্রাণীদেহের জন্য ক্ষতিকর, কিন্তু সেটা সরাসরিভাবে পরিবেশের জন্য কোনো ক্ষতি বয়ে আনছে না, যেটা সবজি খেতে অতিরিক্ত কীটনাশক ছেটালে ঘটবে। এবং আমরা একটু আগে সেগুলোই আলোচনা করছিলাম যে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, কিংবা মাটি পানি বায়ু দূষণ ঘটছে, এবং আমাদের জলাশয় কিংবা মাটিতে যে সকল উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে উদ্দীপকের দুইটি ছবির মধ্যে দ্বিতীয় ছবিটি, অর্থাৎ সবজি খেতে কীটনাশক ছিটানোর যে ঘটনাটা, সেটার অতিরিক্ত ব্যবহারটাই মূলত পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে এই ছিল আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা। পরের ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।